দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়াদি নিয়ে। বিশেষ করে আইনমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আজকে একটি অনুষ্ঠানে বলেছেন, সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে রাজনীতিতে অংশ নেবেন কিনা এটা তার নিজস্ব বিষয়। এই বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আরও আছেন কলামিস্ট ও সাংবাদিক জনাব মুস্তাফা কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমি যেটি শুরুতেই বলছিলাম, আজ আইনমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন বেগম খালেদা জিয়া সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে রাজনীতিতে অংশ নেবেন কিনা এটা তার নিজস্ব বিষয়। শুনতে চাই আপনার কাছ থেকে, তাহলে কি খালেদা জিয়ার রাজনীতি করার পথ উন্মুক্ত হলো কিনা, অথবা উনি রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ, দুজন বিদগ্ধ আলোচকদেরকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আল্লাহ মালিক। বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী, একই সময় এখন দীর্ঘ সময়ের আইনমন্ত্রী, আমাদের সিনিয়র শ্রদ্ধেয় জনাব আনিসুজ্জামান সাহেব, যে বক্তব্য যে সময়ে যে পরিবেশ পরিস্থিতি এবং রাজনৈতিক ডামাডোলের মধ্যে রেখেছেন, এটা শোনার পর থেকে এটা আলোচনার একটু উপজীব্য হয়ে দাঁড়িয়েছে সকলের কাছেই। বক্তব্যটা খুব খোলামেলা, এটার মধ্যে কোনো লুকোচুরি নেই। সেটা এরকম, সাংবিধানিকভাবে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না, আর তিনি রাজনীতি করবেন কি করবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং সরকার যদি উনি রাজনীতি করেন, কোনো বাধা দেবে না, সেখানে হস্তক্ষেপ করবে না। এই কথাটি উনি এই মুহূর্তে কেন বললেন, এটি হচ্ছে ভাববার। এটা এই কথাটা সত্যি কথা যে সাংবিধানিক বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন যা বলে তাতে এই মুহূর্তে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী হলে তিনি নির্বাচন করতে পারবেন না। বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন কি করবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, তো কারো বলে দেওয়া লাগে না, তো সকলেরই জানার কথা যে উনি শারীরিকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ, মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে একটা মিথ্যা অপ্রাসঙ্গিক অবান্তর মামলায় একটা চাপিয়ে দেওয়া রায়ের স্বীকার করে তাকে কারাবন্দী করা হয়। পরবর্তীকালে তাকে তার সাজা স্থগিত, বা এই স্থগিত এবং সাসপেন্ড এবং রেমিশন, এই দুটো শব্দ নিয়েও আমার একটা বিতর্ক হচ্ছে। আমি আজকে দেখলাম এই বক্তব্যটা আসার পরে যে হোয়াট ইজ দি মিনিং অফ সাসপেনশন অ্যান্ড রেমিশন। সাসপেনশনের মানে আইনের পরিভাষায় এই আইনের মধ্যে 401-এর যারা প্রকৃতপক্ষে আইন বেত্তা বাংলাদেশে, তাদেরকে আমি আজকের বক্তব্যের মাধ্যমে অনুরোধ জানাবো একজন আইনজীবী হিসাবে, যে এখানে সাসপেন্ড শব্দটা ব্যবহার করা যাবে কি যাবে না এটা দেখা দরকার। সাসপেন্ড শব্দটা হচ্ছে সরকারের, আমি বলি সাসপেন্ড মানে হচ্ছে ডিকশনারি, ওয়েভেন্স ডিকশনারিতে স্পষ্টভাবে, জুডিশিয়াল ডিকশনারি বলে এটাকে, আমার কাছে আছে বইটা, এখানে সাসপেন্ড শব্দ ব্যবহৃত হয় কোনো কর্মকর্তা কর্মচারীর কাজকর্মের ক্ষেত্রে তাকে কোনো কাজ করা থেকে বিরত রাখা, সাময়িকভাবে স্থগিত রাখা। এর আইনগতভাবে কাউকে কোনো ব্যাপারে সাজা প্রদান করা বা না করা বা সেটা স্থগিত রাখার ক্ষেত্রে সাসপেন্ড শব্দটা ব্যবহার করা যায় কিনা এটা ভেবে দেখার জন্য আমি ওই বিতর্কে যাব না। এই আলোচনাতে যাব আমি একটু শুনে আসি জনাব মনিরুজ্জামান মনি, আপনার কাছ থেকে একটু শুনি। তাহলে কি খালেদা জিয়াকে রাজনীতিতে আসছেন, আপনারা কি সে ওয়েলকাম করলেন আইনমন্ত্রী? জি, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার বিজ্ঞ সমালোচক সহ বাংলাদেশের সকল মানুষদেরকে, আপনার এনটিভির সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি কথা বলার শুরুতেই গভীর বেদনার সাথে আমি শ্রদ্ধা এবং
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা যাচ্ছি। আমাদের সময়ের আমাদের একটু ইমিডিয়েট সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন, আজকে অনেক দিন ধরেই বোধহয় উনি অসুস্থ ছিলেন, আজকে উনি ইন্তেকাল করেছেন। আমি মনির হোসেনের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং সাথে সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা যাচ্ছি। আমরা একই সময় এরশাদ বিরোধী আন্দোলন করেছি। বিশ্ববিদ্যালয়ে জীবনে আমি সূর্য সেনের ছাত্র ছিলাম, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। দু একটা টেলিভিশনেও তার সাথে আমার দেখা হয়েছিল। আল্লাহ তাকে বেশ নসিব করুন। এরপর আসেন, যে কথা আপনি বললেন যে যেটা আপনি নিজেও উপস্থাপন করেছেন, যেটা দীপু ভাইও তার জায়গায় দাঁড়িয়ে বলছেন, একটি বিষয় হলো বেগম খালেদা জিয়া সাংবিধানিক বাস্তবতার কারণেই উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এটা দীপু ভাই বলেছেন। সাথে সাথে এটা রাজনীতি যেহেতু করে, দীপু ভাই যেহেতু বিএনপির রাজনীতিকে বিলং করেন, বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, স্বাভাবিক কারণেই তার এই জায়গাটায় ক্ষোভের কথা, রাগের কথা বলবেন যে মিথ্যা মামলা এসে। এটা বাংলাদেশের বিদ্যমান আইনি ব্যবস্থার মধ্যে থেকে বিএনপির প্রখ্যাত আইনজীবীরা প্রয়াত মওদুদ আহমদ সহ সকলে এবং শত শত বার মানে আপনার কোর্টের কাছ থেকে সময় নিয়ে বেগম খালেদা জিয়ার মামলা তারা লড়েছে এবং ওই মেরিট আসে বিদায় এটা গত বেগম জিয়ার এই মামলা রায় হওয়ার আগে পরে ওই আলোচনায় যেতে চাই না, আমি বলছি বহুবার কথা বলেছি এবং সেটা তখনও ব্যাখ্যা দিয়েছি। আইনে ওই মেরিট ছিল বিদায় বেগম খালেদা জিয়া দণ্ডিত হয়েছেন। আমি তার উনি দীর্ঘদিন ধরে অসুস্থ বিদায়ী তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবিক জায়গায় দাঁড়িয়ে, রাজনীতিতে আমরা প্রায়শই তো সহনশীলতার কথা বলি, সহনশীলতা, মানবিকতা, এই জায়গাটায় দাঁড়িয়ে যেখানে আমরা জানি বা বিশ্বাস করি যে বেগম জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনই 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার মতো একটি ন্যাক্কারজনক ঘটনার মধ্য থেকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আর্জাজকে নিক্ষেপ করে সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি প্রায়ই বলেন যে উনি বিষ খেয়ে বিষ হজম করে, সেই মানবিক জায়গায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে আবার এক্সিকিউটিভ ক্ষমতা বলে, তার নির্বাহী ক্ষমতা বলে তাকে বাঁচায় রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। এটাও আমাদের রাজনীতিতে দীপু ভাইয়ের মতন একজন সৃজনশীল রাজনীতিবিদরা এটাও যদি মাঝে মধ্যে বলে, তাহলে আমাদের রাজনীতির এই বন্ধুর পটটা অনেক সময় মানে এটাকে কি বলে যে পটটাকে অনেক সময় হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয় না যদি উদারতার জায়গাটা যদি দেখানো যায়। নিশ্চয়ই মনে হয় জানো মনির ভাই, আপনি নিশ্চয়ই বলবেন। আমি একটু ফার্স্ট পার্টে আপনাকে একটু ছোট্ট করে দিই, আসবো আবার নিশ্চয়ই একটু ছোট্ট করে শুনে আসলে। জি মোস্তফা কামাল ভাই ছোট্ট করে একটু বলবেন, নিশ্চয়ই আমরা দ্বিতীয় পার্টে বিস্তারিত আলোচনা করব, পরবর্তীতে হয়তো বলবো। শুরুতে আপনাকে ধন্যবাদ, খুব চমৎকার সাবজেক্ট আপনি চুজ করেছেন, একেবারে সাম্প্রতিক টাটকা বিষয় যেটা। তো আমার সাথে দুইজন রাজনীতিক আছেন। রাজনীতিকদের একটা সুবিধা আছে, বিস্তর সুবিধা আছে, আইনজীবীদেরও একটা সুবিধা আছে, ঠিক কাছাকাছি আরেকটা সুবিধা আছে, যারা মাঠে ওয়াজ করেন তারা কখনো মিথ্যা বলেন না, কেউই যেটা বলেন এটাই সত্য এবং এটার পক্ষে পর্যাপ্ত হয় জিন্দাবাদ অথবা কিছু একটা অথবা ঠিক একটা সমর্থন আছে। বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না, এই আলোচনাটা আগেও ছিল। জনাব মোস্তফা কামাল আমরা আলোচনা করছিলেন, আপনি আলোচনা করছিলেন। আমি বলছিলাম যে রাজনীতিকরা অসত্য বলেন না, মিথ্যা শব্দটা নাই বলে অসত্য বলেন না, ভুলও বলেন না। তো আইনমন্ত্রী আজ যেটা বলেছেন, আজ অর্থাৎ সর্বশেষ যে বক্তব্য বেগম খালেদা জিয়া সম্পর্কে, তার ইমিডিয়েট আগে তার বক্তব্যটা কি ছিল আমরা যদি একটু মনে করে নেই। বেগম খালেদা জিয়া সম্পর্কে সংসদে একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান, খুবই প্রবীণ আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তিনি বলেছেন তার কাছে যুক্তি আছে, তথ্য আছে। কি আছে? যে বেগম খালেদা জিয়া মুসলেকা এবং নাকে খত দুটো শব্দ ব্যবহার করেছিলেন, এই দুটো দিয়ে তিনি মুক্তি পেয়েছেন। সেটার একদিন পরে জবাব দিয়েছিলেন আইনমন্ত্রী, অর্থাৎ আজ আবার যিনি বক্তব্য রাখলেন, তিনি বলেছিলেন যে না, মুসলেকা অথবা নাকে ক্ষতর কিছু ঘটেনি, সেটা তিনি আইনগতভাবেই মুক্তি পেয়েছিলেন। তো আবার যিনি বলেছেন যে আইনগতভাবেই মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ আইনমন্ত্রী, তিনি আবার তার আগে বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা সংবিধানে নেই, বিধিবিধানে নেই। মানে সেই বক্তব্য তো অনেক আগে কখনোই তারা মিথ্যা বলেন না, অসত্য বলেন না। তো আবার যখন মুক্তি পেয়েছেন তখন বলছেন যে হ্যাঁ, আইনে এই ব্যবস্থাটা আছে। আমি এই কথাটা বলার জন্য এতগুলো কথা আনলাম যে তারা অসত্য বলেন না, সময় সময়ে তাদের প্রত্যেকটা কথাই সঠিক। আজ তিনি যেটা বলেছেন যে অংশ নিতে পারবেন না, দ্বিতীয় বাক্য ছিল তিনি যদি রাজনীতি করেন তাতে সরকার কোনো বাধা দেবে না। তৃতীয় আর একটা বাক্য ছিল, সেটা হচ্ছে যে উনি একদিকে অসুস্থ, তার উপর বয়স, তার রাজনীতির জন্য কাভার করে কিনা আপনারাই বলুন। আপনারা অর্থাৎ
গণমাধ্যম কর্মীরা। অর্থাৎ দেখেন তিনটা ভাগ তার আজকের বক্তব্যের মধ্যে, অর্থাৎ তিনটার মধ্যে কোনোটারে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তো বিশেষ করে নির্বাচনের কথাটা এসেছে কেন, নির্বাচন আছে আর 9 মাস অথবা 10 মাস বা বড় জোর 1 বছর, 1 বছরের চেয়ে কম। তো বিএনপির সামনেও মূলত নির্বাচন হচ্ছে এখন বেশি প্রাসঙ্গিক। বেগম জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, তারা নিজেরাও কিন্তু এই আলোচনায় খুব একটা যাচ্ছেন না, এটা খেয়াল করার মতো বিষয়। তো নির্বাচনের প্রশ্নে তাদের অভিজ্ঞতায় ভরপুর। তারা নির্দিষ্ট করে জানেন 2014-র মতো অথবা 2018-র মতো যদি নির্বাচন হয় তাদের জন্য ভালো কোনো খবর নেই। দুটা নির্বাচন নিয়ে তাদের দু ধরনের অভিজ্ঞতা। একটা হচ্ছে নির্বাচন না করার অভিজ্ঞতা, নির্বাচনে না গেলে কি হয় সেটার ফল তারা ভুগেছেন। আরেকটা হচ্ছে নির্বাচনে যাওয়ার অভিজ্ঞতা, গেলে কি হয় সেটাও তারা ভুগেছেন। ভুগতে ভুগতে এক পর্যায়ে এসে সংসদ থেকে পদত্যাগ করেছেন। তাহলে তাদের সামনে এখন রাস্তা, খোলা চোখে রাস্তা একটা, নির্বাচন না হতে দেওয়া। তো না হতে দেওয়া শব্দটা তারা বলেন না, তারা বলেন যে নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর কখনো কখনো বলেন হতে দেয়া হবে না। অর্থাৎ আরেকটা অপশন তাদের সামনে আছে, সেটা হচ্ছে নির্বাচন না হতে দেয়া। কিন্তু হতে দেওয়া হবে না এই যে শব্দটা, জি। এটা কি কোনো রাজনীতির দল বলতে পারে আমার পারে না। সভরেন্টি, আমি নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না? জি। কিন্তু বাকি দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে কি আমি বলতে পারি যে নির্বাচনে মোটেই বলা করতে উচিত দিব না, না? এবং আমরা এগুলো শুনতেও পছন্দ হয় না। কিন্তু রাজনীতির মাঠে এগুলো তারা নির্বাচন হতে দেব না, হতে পারবে না এসব শব্দ বলে। অতি সম্প্রতি আপনি খেয়াল করেছেন শুধু নির্বাচন হবে না বা হতে দেব না এইসব শব্দই নয়, দুই পক্ষ থেকে আরো দুঃখজনক শব্দ আসছে। উৎখাত করে দেয়া, নির্মূল করে দেয়া, এ ধরনের কিন্তু কিছু কিছু শব্দ আসছে যেগুলো আমি অন্তত মুখে আনতে আমারও ইতস্তত লাগে যে এগুলো আনা ঠিক হবে কিনা। বিনাশ কামনা করা পরস্পরকে। তো যেখানে বিএনপির অভিজ্ঞতা আছে যে এভাবে নির্বাচন হলে তাদের জন্য শুভ সংবাদ নাই, একইভাবে আওয়ামী লীগের কাছে বোঝাপড়া আছে, অঙ্ক আছে যে ওইভাবে যদি নির্বাচন না হয় তাহলে তাদেরও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বড় ক্ষীণ। অর্থাৎ মূল সমস্যাটা এই জায়গাতেই, ক্ষমতা প্রার্থী দুই পক্ষই, কারো এখানে ছাড় দেওয়ার কোনো অবস্থা নেই, আমার মনে যে হয় কারণে নানান কথা তাদের বলতে হচ্ছে প্রতিদিনে। জি, আমার মনে হয় আমি একটু মনোজমান মনের কাছ থেকে এই প্রসঙ্গে একটু শুনে আসি। জি। বিষয়টা কি এরকম কিনা, কারণ আইনমন্ত্রী গত বেশ কিছুদিন যাবতই অনেক কথা বলেছেন, যেটি মানে কামাল ভাই যেটি উদ্ধৃত করলেন। এখন এসে এই নির্বাচনের যে 9-10 মাস বাকি আছে, এই সময় কি এটা নির্বাচনে একটা আমন্ত্রণ জানানো যে তাদের রাজনৈতিক মানে চেয়ারপারসন দলের তাকে কোনো সুযোগ তৈরি করে দেওয়ার বিষয়টা কি? না, প্রথমত গণমাধ্যম যখন বিভিন্ন প্রশ্ন আপনারা যখন রাজনৈতিক নেতাদের সামনে তুলে ধরেন, তখন তো একজন মানে মানে দায়িত্বশীল মানুষ হিসেবে তার দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে যে যে বিষয়গুলো থাকে সেগুলো পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণই উনি করেছেন। একটি হলো সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে বেগম জিয়া নির্বাচন করার আসলেই কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, রাজনীতি তার একটি মানুষের গণতান্ত্রিক অধিকার। উনি যদি জেল থেকে ছাড়া পায়, মুক্ত হয়, এরকমের যদি পরিস্থিতি থাকে, সেক্ষেত্রে তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটি দলের চেয়ারপারসন হিসেবে সে নির্বাচনে না অংশগ্রহণ করতে পারলে দল পরিচালনা করতে পারবেন না কেন? তার যদি কোনো মামলা না থাকে, সে যদি একদম মুক্ত মানুষ হয়ে থাকে, সেটা লোক। এখন প্রশ্নটা হলো যে কথাটা আমার ভাই মোস্তফা কামাল বললেন, এই ব্যাখ্যাগুলো আমায় বহুবার বহু জায়গায় দিচ্ছি। উনি সাংবাদিক হিসেবে উনি খুব চৌকস সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছে। আমি দেখুন 2014 এবং 2018 নির্বাচন, উনি বলছেন যে দুটো বিএনপির কাছে ভিন্ন অভিজ্ঞতা আছে। কারণ ভিন্ন অভিজ্ঞতার যদি আমি প্রশ্ন করি, সেটা হলো 2014 সালের নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষেরই ভুলে যাওয়ার কথা নয়, 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে ফোন করেছিলেন। দেখুন, এটা আমি গত 2 বছর ধরে বলে যাচ্ছি, সাংবিধানিক প্রক্রিয়ায় বিধি ব্যবস্থার মধ্য থেকেই বিএনপিকে নিয়ে নির্বাচন বা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি আইনমন্ত্রী বলেও থাকে, আমি মনে করব যে বৃহত্তর গণতান্ত্রিক রাজনীতিকে, সংস্কৃতিকে যদি আপনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে তো বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল যার 30 থেকে 35% ভোট আছে, আমি এটা ধরেই কথা বলতে চাই, সেই ভোটটা কারা দেয়, কি দেয় না দেয় সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু এই ভোটটা তো বিএনপির আছে। 91 থেকে যদি আপনি দেখেন, ভোটটাকে যদি আপনি সেটেল করেন যে এই ভোটটা তাদের যখন খারাপ অবস্থা তখনও পায়, তাহলে সেটাকেই আপনার ভোট মার্জিন, মানে ওই জায়গাটাই আমার স্ট্যান্ড করা উচিত যে বিএনপির 30-35% ভোট আছে। তাহলে আমি কেন একটি গণতন্ত্রকে যদি আমি শক্তিশালী করতে চাই, আমি যদি সকল মানুষের
একটি মানবিক কল্যাণমুখী যদি রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে গণতন্ত্রের সৌন্দর্যটা কি? তার মানে আমার মতামত ব্যক্ত করা, আমার যে না, মৌলিক কামাল ভাই যেটি বলেছেন, আমি নির্বাচনে আছি। গিয়ে তাদের যে আমি- অভিজ্ঞতা, আমি আসছি না, জি। কাঞ্চন ভাই আসছি। এখন 2013 সালে বেগম জিয়াকে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন, তখন কিন্তু নির্বাচনকালীন সরকারে তাদের সংসদ সদস্য, যেহেতু পার্লামেন্টে তারা তখন সংসদে ছিলেন, তাদেরকে কিভাবে ওই পার্লামেন্টের প্রতিনিধিত্ব থেকে নির্বাচনকালীন সরকারে মন্ত্রী পরিষদে রাখার মধ্য থেকে তারা সরকারের ডে টু ডে যে কাজটা করবে সেটা সম্পর্কে তারা নোটিশ হতেন। তাহলে সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করতো, আমি যদি জনাব মোস্তফা কামালকে প্রশ্ন করি, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বেগম জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর টেলিসংলাপের আহ্বানে আমন্ত্রিত হওয়ার মধ্যে থেকে যদি গণভবনে বা আলোচনা কোনো একটা মধ্যস্থ জায়গায় যে আলোচনাটা করে নির্বাচনে আসতেন, তাহলে মনে করি যে গণতন্ত্রকে শক্তিশালী করা যেত। না, সেটাই তো বলেছে যে না গিয়ে কি সমস্যা হয়। আবার শেষ করতে দেন কাঞ্চন ভাই। এখন সমস্যাটা কোন জায়গাটা হলো, সংকটের জায়গা কোথায়? 2014 সালে বেগম জিয়া যাননি। না যাওয়ার কারণে কি হয়? না যাওয়ার কারণে আওয়ামী লীগ তখন মনে করছে তার অপোনেন্ট মেজর পলিটিক্যাল পার্টি হলো বিএনপি। বিএনপি যখন ইলেকশনে যাবে না, তখন একটি বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মনে করতে পারে যে বেশ একটা লেস ইম্পর্টেন্ট নেতাকেও সে নির্বাচিত করতে পারবে। সে কারণে দলের মধ্যে যেটা প্রতিযোগিতামূলক ক্যান্ডিডেট বাছাই করা, সেই কাজটাও কিন্তু আওয়ামী লীগ করে নেয়। সেখান থেকে আমাদের মতন যারা প্রমিনেন্ট পলিটিক্যাল ওয়ার্কার, তারা কিন্তু ড্রপ আউট হয়েছি। আপনারা ভুলে গেলে চলবেন, এটা কিন্তু গণতন্ত্রের জন্য, আপনার গণতন্ত্রকে আপনি শক্তিশালী করতে চান, একটি আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা মুখর রাজনীতি করতে চান, সেখান থেকে কিন্তু বেগম জিয়ার মূল সিদ্ধান্তটা এটা হচ্ছে। এটা একটা। আসেন 18 নির্বাচনে যে কথাটা বললাম, 13 যেমনিভাবে আপনি প্রত্যাখ্যান করলেন, 18 নির্বাচনে কিন্তু আবার বেগম জিয়া দুর্নীতি দায়ে দণ্ডিত হওয়ার পরে এই বিএনপি বলছিল নির্বাচনে যাবে না। 18 নির্বাচনে কিন্তু মধ্যস্থতা করেছিল ডক্টর কামাল, তারপর কিন্তু এই নির্বাচনে গিয়েছিল। 18 নির্বাচনে কেন কম্পিট করতে পারে না, আমি আপনাকে বলি, অন এয়ার আমি বলি। 18 নির্বাচনের সময় তাদের মানসিক রাজনৈতিক একাধিক প্রার্থী, সমস্ত কিছুর পর বিএনপি অংশগ্রহণ করে। এখন আসে রাজনীতি, আপনি কি চান? আপনি কি চান না একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্যে থেকে বিএনপি ক্ষমতা আসুক? তাহলে তো আপনাকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে আপনাকে আসতে হবে, আপনাকে সংবিধানকে মেনেই চলতে হবে। দেখুন, আমি প্রায়শই এটা কথা বলি, বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে স্বাধীনতা অর্জন করেছে। এখানকার ওয়ান প্রিন্সিপাল কিছু বিষয় আছে, সেটাকে আপনার যেমনিভাবে মানতে হবে। আমরা যখন বলি ঐক্যমতের বিষয়, তো ঐক্যমতে কি মানতে হবে? মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এটা রেখে আওয়ামী লীগ বিএনপি যদি তাদের রাজনীতিটা করে যে আমি আমার জীবন ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঞ্চন সাহেব এই সুবিধাগুলো ভোগ করতে পারবে, বিএনপি বললো একটা, আমি বললাম একটা, জনগণ যেটা পছন্দ করবে তাকে ভোট দেবে। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশ, সেই জায়গাটা কিন্তু অন প্রিন্সিপাল এই জায়গাগুলো থাকতে হবে। ঠিক তেমনিভাবে বিএনপি ইলেকশনে আসার জন্য এই যে নির্বাচনকালীন সরকার বলেন, এই নির্বাচনটা কে কন্ডাক্ট করবে? নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ না করে কিভাবে এটা শক্তিশালী করা যায়, সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে, বরঞ্চ আমি মনে করি রাস্তায় আন্দোলন সংগ্রাম করে ভাই বিএনপি আওয়ামী লীগকে পতন ঘটাবার মতন কোনো রাজনৈতিক সক্ষমতা নেই। আপনারা কি এই জন্য, আমি মনে হয় এই প্রশ্নের উত্তর আবার একটু পরে আপনার কাছ থেকে নিয়ে একটু শুনে আসি। জনাব ওয়াহিদুজ্জামান দীপু, আপনি বলছিলেন, আরেকটু যদি ব্যাখ্যা করে আমাদের বলেন। আমি ওই জায়গাটা থেকে এগোতে চাই, জি প্লিজ। যেখানে শেষ করেছিলাম, যে সময় কথাটা বললেন সেই সময় উনি কথাটা বললেন কখন? বিএনপি কামাল ভাই একটু আগে যেটা বললেন যে 14 সালের বিনা ভোটের একতরফা নির্বাচন এবং 18 সালে ভোটের আগের রাতের নির্বাচন, এই দুটো সমৃদ্ধ অভিজ্ঞতায় বিএনপি যখন আর একটা নির্বাচন এই দেশে হবে বলে সরকার প্রচার করছে, তখন বিএনপি সহ বাংলাদেশের বৃহত্তর ছোট বড় প্রায় সকল রাজনৈতিক দল, গুটি কয়েক দল বাদে এবং আওয়ামী লীগ বাদে, এই প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে একটা অনড় অবস্থান গ্রহণ করেছেন। তাদের বক্তব্য, তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার এবং তার অধীনে গঠিত নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই বক্তব্যটি একটি রাজনৈতিক ফয়সালা না হওয়া পর্যন্ত
নির্বাচনে অংশগ্রহণের যেখানে বিএনপির কারো কোনো আগ্রহ উচ্ছ্বাস নাই, সেই মুহূর্তে বেগম জিয়া নির্বাচন করতে পারবেন না কথাটি দুরভিসন্ধিমূলক এবং একটি বিভ্রান্ত ছড়িয়ে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার না, একটা কিন্তু পদক্ষেপ মাত্র। কিন্তু এটা আমরা মনে করি সংবিধানে যেটা আছে তো সবাই জানে জি যে একটা আইনমন্ত্রী তো একটা সংবিধানের উদ্ধৃতি দিয়েই কিন্তু আমরা বলেছেন। তো বলছি একটা মিথ্যা মামলায় আক্রোশমূলকভাবে সাজানো বিচার ব্যবস্থা দিয়ে বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নারীকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করা হয়েছে। এই সাজার রায়টি এটি ওই আদালত কর্তৃকই ন্যায় বিচার হলে মীমাংসা হয়ে যাবে যে রায় সঠিক ছিল না। জি, সে সময় আসতে দিতে হবে, জি। সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে তাদের সংবিধানের ভাষ্য অনুযায়ী বেগম জিয়া নির্বাচনে উপযুক্ত নন, আর বেগম জিয়া তো নির্বাচনে যাওয়ার জন্য কোনো আবেদন করেননি। আর বিএনপি তো এই আন্দোলন করছে না কে নির্বাচনে যেতে পারবে আর কে নির্বাচনে যেতে পারবে না। তারেক রহমান সাজাপ্রাপ্ত নির্বাচনে যেতে পারবে না, বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত নির্বাচনে যেতে পারবে না। বিএনপির সিনিয়র জুনিয়র সব নেতাদের নামে মামলা, হয়তো আর কয়েকদিন অনেকগুলোর বিচার হয়ে যাবে, সাজাপ্রাপ্ত হয়ে যাবে, তারা নির্বাচনে যেতে পারবে না। আলোচনাটা ছিল, এটা বিষয় না, আলোচনা ছিল বিষয়টা খালেদা হচ্ছে- জিয়া রাজনীতিতে বিষয়টা রাজনীতিতে আসা বা না আসার বিষয়টা হচ্ছে তার শারীরিক সক্ষমতার উপরে নির্ভর করে, অবস্থার উপরে নির্ভর করে, তার ইচ্ছার উপরে নির্ভর করে। আমরা যতটুকু জানি তার শারীরিক সেই সক্ষমতা নাই যে সক্ষমতা দিয়ে তিনি রাজনীতি করে মাঠে নামতে পারেন। তিনি যে রাজনীতি করছেন না এ কথা ঠিক নয়। একজন মানুষ অবসরে থেকেও, রাজনৈতিক মানুষ রাজনীতি করতে পারে। তিনি তো বিএনপির অনুপ্রেরণা, তিনি তো বিএনপির সাহস, তিনি বিএনপির সমগ্র রাজনৈতিক কর্মকাণ্ডের বাতিঘর। তিনি জীবিত ওখানে বসে আছেন। তারপরে আমরা মনে করি আদর্শ এই নারী আমাদের কাছে, বিএনপির কাছে, বিএনপির নেতাকর্মীদের কাছে উজ্জীবনী শক্তি। তিনি সেখান থেকেই আমাদের দিকে যেটুকু চোখ রাখেন, এটাতেই আমরা মনে করি আমরা রাজনীতিতে প্রতিনিয়ত তার আদর্শে আরও বেশি উৎসাহিত হচ্ছি, রাজনৈতিক শক্তি অর্জন করছি, ঐক্যবদ্ধ থাকতে পারছি। এবং আমরা বিশ্বাস করি এটি অনলি খালেদা জিয়া, যার জন্য এত ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি ঐক্যবদ্ধ থেকে তার কার্যক্রম পরিচালনা করতে পারছে। একটু এবং ছোট্ট সেখানটা করে- একটা আঘাত করার জন্যই জি। মাননীয় মন্ত্রী মহোদয়, উনি তো একজন বিজ্ঞ আইনজীবী, জি। ক্রিমিনাল কোর্টে প্র্যাকটিস করতেন ভালো, জি, জি। অত্যন্ত সূক্ষ্মভাবে একটি আঘাত করেছেন যাতে বিএনপির ঐক্যের মধ্যে এই জাতীয় একটা বীজ ছেড়ে দিয়ে অনৈক্য তৈরি করা যায় কিনা। জি, এত একটু সহজ শুনে নয় আসি। সবকিছু। যে আমি যেটা বলছিলাম অভিজ্ঞতার বিষয়, একদিকে বারবার ক্ষমতায় যাওয়ার অভিজ্ঞতা, বারবার বলতে দুইবার নয় তিনবার, আরেকদিকে বারবার নিগৃহীত হওয়ার অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা দুটার মধ্যে ফারাক বিস্তর। তো প্রতিটা বিষয়ে আমরা কিন্তু আসলে সংবিধানের কথা বলি, বিধিবিধানের কথা বলি, যুক্তি আনি, তথ্য আনি। একটু মনে করিয়ে দিতে চাই, জাতীয় পার্টির চেয়ারম্যান অর্থাৎ মরহুম যিনি এরশাদ, তার বিষয়ে কিন্তু কথা উঠেছিল তিনি নির্বাচন করতে পারবেন না। না, কিন্তু সেটা কিন্তু বাস্তব- আদালত কর্তৃক স্টে ছিল। হ্যাঁ, স্টে ছিল। হ্যাঁ। কিন্তু বাস্তবে কি হয়েছে, তিনি নির্বাচন করতে পেরেছেন, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হতে পেরেছেন। অর্থাৎ এখানে সংবিধান, না, তাহলে বিধি, কি- বিধান, যুক্তি, তাহলে রাজনীতি কি সবকিছুর এরকম- একটা কেমিস্ট্রি এখানে হয়। আচ্ছা, হ্যাঁ, এখনো নিশ্চয়ই একটা কেমিস্ট্রি, আজ একটা টোকা পড়েছে মাত্র। অন্তত আমার বিশ্লেষণ থেকে এতটুকুই মনে হয়। আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি এই আলোচনায় শরিক হোক, অংশগ্রহণ করুক। আবার আওয়ামী লীগের জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে সরকার সেটা চাইবেন, এটাই তো স্বাভাবিক। সেটা খুব অপরাধ করে ফেলেছে বিষয়টা ওই রকম নয়, যেহেতু এটা রাজনীতির বিষয়। তো এই তিন কেমিস্ট্রিতে অর্থাৎ যুক্তি, তথ্য, আইন, সংবিধান, এগুলো কখনো তাহলে কি শেষ পর্যন্ত ম্যাটার করে না, আপনার মাঠের উপরে নির্ভর করে। আপনার বিশ্লেষণ কি আমরা এটা মনে করতে পারি যে ঠিক এরশাদও এরকম দুটি মামলায়, যদি ভুল না করে থাকি, তার সাজা ছিল, হ্যাঁ সাজা ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু যেহেতু আদালত কর্তৃক স্টে ছিল, জি। সেহেতু উনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচনও করেছিলেন। জি। তা আমরা কি মনে করি যে আমরা ওই ধরনের কোনো কেমিস্ট্রির দিকে আগাচ্ছি কি না? অন্তত নমুনায় কিছুটা মনে হচ্ছে। যে কথাগুলো এসছে, রাজনীতির কেমিস্ট্রির কথা এসছে, আপনি নিশ্চয়ই বলবেন। তার সাথে আমি ছোট্ট করে একটু যোগ করতে চাই। আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের মধ্যে এমন কিছু আছে কি না যা বিএনপিকে সুবিধা দেবে তা খুঁজে বের করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ কেন জানি আমাদের কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নেতারা বারবারই বলে এসছেন, বরাবরই বলে এসছেন যে সংবিধানে বাইরে গিয়ে তারা কোনো নির্বাচন করবেন না। এই সংবিধানের মধ্যে থেকেই আবার বলা হচ্ছে বিএনপিকে
যে আহ্বান জানানো হচ্ছে যে দেখেন যে সংবিধানের মধ্যে কিছু আছে কিনা সেটা খুলে নিয়ে অবশ্যই আসেন, আমরা আমি দেখব। আমি এটা পরিপূর্ণভাবে একমত, কারণ কোনো রকমের অ্যাডক ভিত্তিতে চলতে পারে না। এবং বাংলাদেশের সংবিধানের যে মূল স্পিরিট, সেখানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট সাংঘর্ষিক, সেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে, এবং অসাংবিধানিক প্রক্রিয়া, এবং অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে 111 যখন হলো, সেখানে বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র হনন করা হয়েছিল, ব্যবসায়ীদের, গোটা সমাজ ব্যবস্থায় তখনকে বিশেষ একটি শ্রেণীর মানুষ ছাড়া সকলে করাপ্টেড, এই রকমের একটি পরিস্থিতির মধ্যে থেকে দেশ হেঁটেছে। আমরা সেই জায়গাটায় যেতে চাই না, কিন্তু সেটা আমি ঠিক আমি আছে। আমি আমি আমাকে শেষ করতে দেন। এরপর উনি বেশ কিছু কথা বলেছেন। দেখুন, আমি এর আগেই বলেছিলাম যে বেগম জিয়ার রায় এবং এই রায়ের প্রক্রিয়াটা দীর্ঘসূত্রিতার মধ্যে থেকে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে প্রমাণিত হয়েছে, এবং এই মামলাটা আমরাও দিইনি, 111 সরকারের দেওয়া। দেখুন, আমাদেরকে কিছু বাস্তবতার জায়গায় এসে কথাগুলো বলতে হবে। আমি যদি ভুলে যাই, হ্যাঁ, মিস্টার ওয়াহিদুজ্জামান দীপুর কাছে বেগম খালেদা জিয়া তো মহিষী রমণী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, আন্দোলনের নেত্রী ছিল, ওনার যেহেতু বিএনপির চেয়ারপারসন, ওনার কাছে তো সম্মানের শ্রদ্ধার। এটা যেমন সত্য, রাজনৈতিক কর্মী হিসাবে আমিও তো জানি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন, এটাও তো আমি জানি। দুর্নীতি বলতে যা বোঝায়, আমার মতন একজন ছাত্রের কাছে, রাজনৈতিক ছাত্রের কাছে, এটাও একটা দুর্নীতির বড় ব্যারোমিটার, যেখানে বাংলাদেশে একমাত্র সে এবং সাবেক প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানরা কালো টাকা সাদা করেছিল। অতএব কে দুর্নীতিবাজ আর কে দুর্নীতিবাজ না, এটা আমাদের হাতে কলমে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমি তারপরও চাই, বিএনপি চেয়ারপারসন যদি রাজনীতি করার সুযোগ থাকে, তার যদি শরীর পারমিট করে, আইনি প্রক্রিয়া যদি সে ওভারকাম করে রাজনীতি করতে পারে, ওয়েলকাম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন রাজনীতিতে বলবেন, 2014 নির্বাচনকেও বিএনপি বলেছিল, তারা কিন্তু সেদিন বলছিল ভয়কট, তারা প্রতিহত করতে গেছিল, পারেনি। 2024 সালেও নির্বাচন যদি হয়, আপনি যেটা বলছেন যথার্থই বলেছেন, বাংলাদেশে বিএনপি ছাড়া অনেক গতিশীল, প্রগতিশীল, অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং বিএনপির এই ভাবার কোনো কারণ নাই যে সেই নির্বাচনে 50-60% মানুষ ভোট দেবেন, অবশ্যই দেবে। না, সেটা বাংলাদেশের দিবে। মানুষ ভোটকে কিন্তু ভালোবাসে। আমি বলি, আপনার আলোচনায় আর আমি হ্যাঁ, একটু জি, বলেন। আপনার আলোচনায় আপনি বলেছেন যে বিএনপির এত পার্সেন্ট ভোট আছে, আছে। 35 হ্যাঁ, বা 30, আছে। এবং সেই আলোচনার সূত্র ধরে যদি বলি যে আপনার সাধারণ সম্পাদক আজকে যে আহ্বান জানাচ্ছে বিএনপির প্রতি, তাতে কি আমরা এটি বুঝতে পারি কিনা যে বিএনপিকে এক ধরনের আমরা তো- আমন্ত্রণ জানানো আমরা- হচ্ছে আমরা- যে কোনো আচ্ছা, সাংবিধানিকভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের যে আহ্বান জানিয়েছে, আমি তো মনে করি যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে নির্বাচনে বিএনপি আসার জন্য কি একটা পদ্ধতি আছে, সেটা বিএনপিরও ভাবা উচিত। কি কারণে ভাবা উচিত? দেখুন, ওনারা যে দেশদেরকে ওনাদের সাথে কাউন্সিলিং করে, কথা বলে, বিচার দেয়, কখনো মনে করে হিলারি ক্লিন্টন ক্ষমতা আসলে তাদেরকে ক্ষমতা বসিয়ে না, দেবে। আপনারাও গেছেন, না, নরেন্দ্র মোদী, আপনারাও তো গেছেন। আমরা কখনো মিষ্টি বিতরণ করি না, তারা এটা করেছে। আমি আসেন, ইউরোপিয়ান আমি যে কথা ইউনিয়নের বলছি, কাছে তো আপনারাও এই আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, আমরা আমাদের যাওয়ার ওনাদের যাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। স্টেটমেন্টগুলোই তাই বলে। মানে কেন? কারণ ডোনাল্ড লু যখন আসে, আমি বলি এই যে কেন, হ্যাঁ, বলেন। ডোনাল্ড লু আসার আগে, যখন এর আগে স্যাংশন হয়েছিল 7 জনের নামে, ওনারা মনে করেছিলেন যে ডোনাল্ড লু আসলে বোধহয় বাংলাদেশকেই স্যাংশন করবে। এটা হলো তাদের মনস্তাত্ত্বিক ভাব। এটা আপনি সেখানে বললে তো কিছুদিন হবে আগে- না। অবশ্যই, অবশ্যই। বিএনপি তো বলে নাই কোথাও। হ্যাঁ, অফ কোর্স। নো নো ইয়েস, BNP তাহলে বাংলাদেশে কিভাবে একটি যদি গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে থাকে, একটি যদি গণতন্ত্রের মধ্যে থেকে বেড়ে ওঠা বিকাশমান রাজনৈতিক দল হয়ে থাকতে পারে, তাহলে যে মানুষ ব্যক্তিগতভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে দণ্ডিত, সেই ব্যক্তি 10 তারিখে রাস্তায় চলে আসবে, 11 তারিখ পলায়ন পর তারেক রহমান চলে আসবে, এই কথা ওই গণতান্ত্রিক দল এটা বলতে তো- পারে না। এটা তার তো মানে এটা অগণতান্ত্রিক দল, সে কারণে এটা পারেছে। আমি সেখানে বলছি, বক্তব্য। নো, রাজনৈতিক কিন্তু বক্তব্য নয়। আপনি বলেছেন রাজনৈতিক যে বক্তব্য, স্যাংশন, আপনি- দেশের no, no, উপর no, স্যাংশন, আপনি অবশ্যই- স্যাংশন আশা করেছিল। আরে ভাই, বেগম খালেদা জিয়া তো ওয়াশিংটনের কাছে পত্রিকায় চিঠি লিখেছে যে তো বাংলাদেশ জিএসপি সুবিধা না পায়, এটা তো তাদের অতীত রেকর্ড আছে। আমি যে কথা বলতে চাচ্ছি, জি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, এটা গত 2-3 বছর আমি বিভিন্ন সময় বলেছি যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে নির্বাচনকালীন যে সরকারটা হয়, সেই সরকারে যদিও তারা পার্লামেন্টে থাকার মধ্যে থেকে দেন দরবার করে থাকাটা ভালো ছিল, তারা সেখানেও একটি অগণতান্ত্রিক পরিচয় দিচ্ছে। পার্লামেন্টে থেকে কথা বললে যত বেশি আওয়াজটা শোনা যেত, সেটা হারুনা রশিদ বলেন বা রুমিন ফারানা বলেন, সেখান থেকে ফিডব্যাকটা ভালো আসতো। আজকে টক শোতে কথা বলা, হ্যাঁ, কথা বিএনপি বলছে, মিটিং করছে, সমাবেশ করছে, ইউনিয়ন পর্যায়ে যে চলে গেছে, এর কারণটা কি? নির্বাচনে বিএনপি আসতে চায়, নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে যে তাদের পদযাত্রা, কেন তাদের ইউনিয়ন এই যে সম্মেলন নাই, শুনে আসি। আন্দোলন নাই, সংগ্রাম নাই, কিছু নাই, হ্যাঁ। এখানে ইউনিয়ন কর্মীদেরকে
চাঙ্গা করতে চাচ্ছে, সামনে নির্বাচন ধরে। আমি বলি যে নির্বাচনী প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনী একমাত্র মাধ্যম যেখান থেকে জনমতের প্রতিফলন ঘটে। সেখানেই বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়ে থাকে, রাজনৈতিক দল হিসেবে তারা যদি টিকে থাকতে চায়, তাহলে তাদের নির্বাচনের কোনো বিকল্প নেই। যে একটু শুনতে চাই অ্যাডভোকেট দীপু। বিএনপি সাংবিধানিকভাবে নির্বাচনের বিপক্ষে তো কোনো কথা বলে না। বিএনপি বলে নির্বাচন যেটা হবে সাংবিধানিকভাবেই হবে। সাংবিধানিকভাবে আসতে গেলে কি প্রক্রিয়া, সে প্রক্রিয়া উদ্ভাবনের প্রথম দায়িত্ব থাকে সরকারের। সরকারকে বুঝতে হবে যে আমরা গোয়ার্তমি করে বিনা ভোটে, ভোট না নিয়ে রাত্রিবেলা ইলেকশন করে আরেকটা নির্বাচন করব, না বাংলাদেশে একটা নির্বাচনী কালচার যেটা ছিল, কম বেশি যা ছিল সব ধ্বংস করে দিয়ে আমরা যেখানটায় গিয়েছি সেখান থেকে এখন ফিরবো, দেশের অস্তিত্ব রক্ষা করব, দেশ জাতি জনগণের স্বার্থ রক্ষা করব, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেব। এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে বলে সেই অবস্থান থেকে তারা কোনো কোনো কথা যদি বলে, তার মধ্যে উদ্দেশ্য অপেক্ষা অসৎ উদ্দেশ্য থাকে বেশি। না, সেটা কিরকম ওয়াদুল আমি বলি, কাদের জি, সেটা ওয়াদুল কিরকম কাদের থাকে সাহেব বলেন? আজকে যে কথাটি বলেছেন, হ্যাঁ। এক ধরনের আহ্বান আছে এই তো এই আমি সেটা বক্তব্যে। বলতেছি, এ তো সহজ জিনিস, বসা লাগে না তো। আমরা তো সাংবিধানিকভাবেই চাই নির্বাচনে একটি সরকার, সে যে নামে হোক, তার নিরপেক্ষ চরিত্র থাকতে হবে, কোনো দলীয় সরকার হবে না। সংবিধান নিয়ে বসেন, আপনারা অ্যাবসলিউট মেজরিটি আছেন, কালকে সকালে যে বলেন সংবিধানের অত দ্বারা সংশোধন করে দেওয়া হলো এবং এই দ্বারাটি সংযুক্ত করে নির্বাচন দিয়ে দেওয়া হলো, না, এইভাবে নির্বাচন হবে। এটা সংশোধনের- বলার অসুবিধা কোথায়? না। এটা তো হয়েছিল, ওনারা একবার আন্দোলন করে বলেছিলেন না তত্ত্বাবধায়ক সরকার চাই। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের উদ্যোক্তা কারা? এই আওয়ামী লীগ। তারা তত্ত্বাবধায়ক সরকারের করার জন্য মানুষ পিটিয়ে মারে নাই, মানুষ পাড়িয়ে মারে নাই, মানুষ রাস্তার পরে প্রকাশ্যে জি, হত্যা ওই- করে নাই, করে ওই আলোচনা- আন্দোলন করে তারা জিতেছে। এই তো তাদের দাবি। বিএনপি ওই ক্যারেক্টারের আন্দোলন করতে পারছে না, এটাও তাদের একটা দাবি। এটা নিয়ে তারা কথা বলে। ইয়েস, আচ্ছা, একটু বিএনপি শুনে একটা আসি দেখি একটু। মডেস্ট গণতান্ত্রিক পার্টি, তারা এই জাতীয় আন্দোলন করতে অভ্যস্ত নয়, করতেও চায় না। তারা জনগণের পক্ষে কথা বলে এবং জনগণকে নিয়েই তারা এই আন্দোলন করবে এবং সেই নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে এবং সংবিধানে সেটা দেখা যাবে, সেটা পাওয়া যাবে। দীপু ভাই, আমি একটু যোগ জি, করতে বলেন। চাই আপনাদের দুজনের সাথেই। দীপু ভাই যেভাবে বলছেন যে সরকার এটা করতে পারে, ওইটা করতে পারে, তো সরকার আপনাদের কথা শুনবে ওইরকম আশা করাটা ইয়েস, একটু কঠিন। Yes. একইভাবে মনির ভাই যেটা ভাবছেন বিএনপি এই করলে ভালো হবে বিএনপির, তো আপনার জায়গা থেকে যদি আপনি বিএনপির বেশি ভালো চান, সেটা বিএনপি অন্যভাবে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে কাঞ্চন ভাই যেটা প্রশ্ন করেছেন যে ওবায়দুল কাদের সাহেবের গতকালকের বা আজকের বক্তব্য, আজকের বক্তব্য। গত 15-20 দিন বা অন্তত মাসখানেকের মধ্যে কিন্তু নতুনত্ব আছে ওনার এই কথায়। দুটো অংশ এই বক্তব্যের আমি যতটুকু খেয়াল করেছি, একটা হচ্ছে সংবিধানের মধ্য থেকে একটু খোঁজাখুঁজি করার একটা বার্তা তিনি দিয়েছেন, অর্থাৎ খোঁজাখুঁজি করলে পেতেও পারে, এরকম একটা আশা হয়তো বিএনপি করতে পারে, তিনি সেটার দিকে ইঙ্গিত করেছেন। হ্যাঁ, তো এরকম- দ্বিতীয় বলেছেন যেটা বিএনপি দাবি করছে 40 লাখ মিথ্যা মামলা আছে। এক নম্বরে বেগম খালেদা জিয়ার কথা তারা বলেন, যেটা ওবায়দুল কাদের সাহেব এটার সাথে দ্বিমত না করে বলেছেন যে তালিকাটা দেন। এটাও কিন্তু একটা ভালো লক্ষণ। আমি বলতে চাচ্ছিলাম যে কেমিস্ট্রির কথা যেটা বারবার বললাম, মামলা মানে আদালতের বিষয়, তাহলে মামলা তো সরকারের বিষয় নয়, কিন্তু তালিকা চাচ্ছে সরকার। অর্থাৎ কেমিস্ট্রি একটা অল্প পরিসরে হলেও হচ্ছে, কাজ শুরু হচ্ছে। জি, আমি অন্তত আমার জায়গা থেকে এইটা আশাবাদের মতো অথবা নমুনার মতো। তো বিএনপি যদি খোঁজাখুঁজি করে একদম পাবে না, ইতিহাস কিন্তু তা বলে না। তত্ত্বাবধায়ক যে ফরম্যাট শুরু হয়েছে 91 নির্বাচনে, এটা কিন্তু সংবিধানে খুব একটা খোঁজাখুঁজি করে পায়নি। সংবিধানের বিষয় কিন্তু সংবিধানে পায়নি, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সংবিধান বাধা হয়নি কোথাও। আবার পরবর্তীতে বিএনপি আবার যখন এটা দিতে চায়নি, তখনও তারা বারবার কিন্তু সংবিধানের কথাই বলেছে। ওই যে বললাম যে তারা মিথ্যা বলে না কখনো কেউ। আবার আওয়ামী লীগ যে দাবিটা করেছে এটাও খুব যৌক্তিক দাবি, এখন আবার ঠিক যেভাবে যৌক্তিকভাবে এটার বিরোধিতা করে, একইভাবে বিএনপি আবার যত সুন্দর করে এই দাবিটা করে। অর্থাৎ একটু মনে অবস্থানের রাখতে বদলে হবে, হ্যাঁ। তারা কখন যে কোনটা চান, দুটোই তাদের সত্য হয়। নিশ্চয়ই না মনির, আমি একদম শেষ পার্টে, একদম শেষের দিকে আছি। Please. যে কথাটা বলা হচ্ছে যে এটার মধ্যে কোনো এক ধরনের আহ্বান আছে যে সংবিধানে কি তাহলে আওয়ামী লীগ কি কোনো হোমওয়ার্ক করেছে, সাংবিধানিকভাবে কোনো একটা সুযোগ তারা দিতে চায় বিএনপিকে? এটা দেখুন, সাংবিধানিকভাবে যদি, যেটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে যেটা মনে হয়, সংবিধানের মধ্যে যেটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় 10% তো কেয়ারটেকার মন্ত্রী নেওয়া যেতে পারে, তাহলে আপনি নির্বাচনকালীন সরকার তো একটা ছোট্ট সরকার হবে, সেইখানে যদি আপনি যদি নির্বাচনকালীন সরকারে বিএনপির কাউকে অ্যালাউ করতে চান, তাহলে 10% হিসেবে তো অ্যালাউ করা যায়। এটা হলো একটা প্রক্রিয়া। দেখুন, আমি যে কথাটা দীপুভাই বলছেন, হ্যাঁ দেখুন, আওয়ামী লীগ কিন্তু জনগণকে প্রস্তুত করে আন্দোলন করেছে 96 সালে, ভুলে গেলে চলবে না। তত্ত্বাবধায়ক সরকার 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতনের পর যে আমাদের 3 জোটের রূপরেখার ভিত্তিতে যে বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়ে এসে
নির্বাচন করা, আমরা তো সেই পথেই হেঁটেছিলাম। বরঞ্চ সেই জায়গাটায় বিএনপি ভুল করেছিল, আস্থার সংকটটা বিএনপি তৈরি করেছিল মাগুরের পরে। এবং সবচেয়ে বড় কথা হলো ব্যাড ইন্টেনশনটা বিএনপি শো করেছে 2006 সালে তাদের মনোনীত ব্যক্তিকে 2 বছর বাড়িয়ে। আমার মোটা দাগেটা বুঝতে হবে সংকটের জায়গা শেষ সময়। দেখুন, আন্দোলন আওয়ামী লীগ আমরা ইতিবাচকভাবে আন্দোলন করেই আসছি। যদি সন্ত্রাস এবং যদি নাগরিকদেরকে, এই জনগোষ্ঠীর মানুষদেরকে আতঙ্ক করা, ভীত সন্ত্রস্ত করা, সেটা তো পেট্রোল বোমা করেছিল, কিন্তু আগুন সন্ত্রাস করেছিল। লগি বৈঠা দিয়ে মানুষ আবার দৃশ্য তো আমরা দেখেছি। পল্টন দাঁড়িয়ে বলছিল যে গুলি করো ছাত্র শিবির প্রোগ্রামে তারেক রহমান তৎকালীন জয়েন্ট সেক্রেটারি ছিল, 1 নম্বর যুগ্ম মহাসচিব, দাঁড়িয়ে বলেছিল ছাত্রদল ছাত্র শিবির ভাই ভাই, যেদিন এই ঘটনা ঘটছে তার আগে তাদেরকে একসাথে গুলি করার উদ্যত আহ্বান জানিয়েছিল। এগুলো ভুলে চলবে না। আওয়ামী লীগ প্রতীকী হিসাবে দাঁড়িয়ে নৌকার বৈঠা লগি, এটা আমাদের প্রতীকী শব্দ ব্যবহার করছিল। তারেক রহমান সাহেব কিন্তু কাছতে নিয়ে আসতে বলছিল। সো উদ্যত্ত আহ্বান শুধুমাত্র আওয়ামী লীগ জানায় নাই, বিএনপি অপর অংশে জানিয়েছিল। আমি যে কারণে বললাম, আমি কি চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জায়গাটায় আমরা একটা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে চাই, ভোট যেন সকলে দিতে চায়। এই কারণে সকলের অংশগ্রহণ করার মধ্য থেকে আপনি প্রশাসনে নিউট্রাল হয়ে যাবে যদি আওয়ামী লীগ বিএনপি অংশগ্রহণ করে। কারণ ওনারও জনপ্রতিনিধি যারা ইলেকশন করবে তারও কর্মী আছে, আমারও কর্মী আছে, মাঠে যখন থাকবে তখন স্বাভাবিকভাবেই পরিস্থিতিটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র অভিযোগ করেন, অভিযোগের জন্য অভিযোগ করার মতন রাজনীতি বিএনপি এখন বাংলাদেশে করতে পারবে না, সেই জায়গাটা বিএনপি নাই। অ্যাডভোকেট দীপু, স্মার্ট রাজনীতি আওয়ামী লীগ চায়, ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে ওভার স্মার্ট করে ফেলছেন আর কি। নির্বাচন ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে গেছেন এখন আর ভোট লাগে না, এবং কেউ ভোটে দাঁড়াতেও চায় না, ভোট দিতেও চায় না। এই ওভার স্মার্টনেস যদি চলতেই থাকে তাহলে দেশটার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে, দেশের জাতীয় ঐক্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আর একটা দেশ যদি জাতীয় ঐক্য না থাকে, যে অর্থনৈতিক মন্দার দিকে দেশ এই অর্থনৈতিক মন্দাকে মোকাবেলা করা, এই জন্য আমরা বারবার যেটা বলতে চাই, সরকারের যদি, আপনারা আলোচনার মধ্যে যেটা আনতে চাচ্ছেন বারবার, সরকারের যদি এই ধরনের কোনো উদ্দেশ্য থেকেই থাকে, অভিপ্রায় জেগেই থাকে যে এই দেশটাকে আর একটি দেশের করদরাজ্যে রূপান্তরিত না করাই ভালো হবে, এই দেশটার মানুষকে পথে ঘাটে গণতন্ত্রহীনতায় এইভাবে নিঃশেষ করে দেয়া ঠিক হবে না। তাহলে তাদের উচিত হবে এমন কোন পদক্ষেপ গ্রহণ করা যে পদক্ষেপটি এক ধরনের আহ্বান তো উনি টিকিয়ে রাখতে পারে। উনি তো জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন কাকে? খুঁজে দেখেন, আমরা খুঁজে দেখছি, উনি তো দেখতে পারেন, খোঁজার জন্য মাইক্রোস্কোপ লাগে না। উনি তো সংবিধান নিয়ে বসলেই পেয়ে যাবেন। সংবিধানের অত ধারায় বলা আছে, সংবিধানের জনস্বার্থে যদি কোনো আইন পাশ করা প্রয়োজন হয়, কোনো সংশোধনী আনা প্রয়োজন হয়, তবে সংবিধানের এত ধারায় জাতীয় সংসদ এটা করতে পারে। ওনাদের একচাটিয়া জাতীয় সংসদ আছে, সংসদ দ্বারা একটা বিল আনবেন যে আমরা এই বিল আনলাম, এখন কোনো দলীয় সরকার নয়, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং নির্বাচন এই যে কাজটা করার জন্য বারবার বলছি, সংবিধানের বাইরে যাব না, সংবিধানের মধ্যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোন জায়গায় যাওয়া যায়, সে সময় এসে যাব না ভাই। আমরা বিশ্বাস করি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এমন একটা জায়গায়, গণআন্দোলনের জোয়ার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, গণজোয়ার বাংলাদেশে শুনেন, আওয়ামী লীগ কখনো গণজোয়ার করে কেউ কখনো পরে আওয়ামী লীগ হটাইতে পারে না, যে আমরা সংসদে আওয়ামী লীগ আন্দোলন করে এই ধারা এটা করা যাবে, আওয়ামী লীগ এটা হলো বলে এবং দিবু ভাই একদম আওয়ামী লীগ একমাত্র গণতান্ত্রিক পরিবেশ হওয়ার পরে সঠিক সময়ে তত্ত্বাবধায়ক হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়েছে। অতএব আওয়ামী লীগকে আন্দোলন করার জন্য কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আন্দোলন করে পতন ঘটাবার মতন রাজনৈতিক সক্ষমতা বাংলাদেশে আছে কিনা এটাও পরিমাপ করেন। তাহলে আমরা চাই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে, সংবিধানের বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকে কোনো পথ আছে কিনা, আমরা কোনো যদি লাগেই করতে হবে আপনাদের পেট্রোল বোমাগুলো আর চাই না, লগি বৈঠা দিয়ে নির্বাচন মারার অভিজ্ঞতা কম, এই ব্যাপারে কোনো একটু জি আমি শেষ করে দিই। মোস্তফা কামাল শেষ করবেন, আমার তো অল্প সময় লাগে, এই পরিমাণ সময় লাগে না। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে আহ্বানটা জানিয়েছেন, এটা কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জ বা বেগমগঞ্জের ওবায়দুল কাদের সাহেব জানাননি, সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রের এবং সরকারের উচ্চ পর্যায়ের আহ্বান। বিএনপির দিক থেকে রেসপন্সটা কিন্তু দীপু ভাই ক্লিয়ার করেননি, অর্থাৎ অনেকটা একতরফা জায়গায় আছেন যে সরকার করে দিলেই পারে। সরকার কিন্তু আহ্বান জানিয়েছেন, আপনাদের দিক থেকে রেসপন্সটা পরিষ্কার নয়। মনির ভাই ইতিবাচক কথা বলেছেন যে আপনারা লগি বৈঠা করেছেন, এটা প্রতীকী। তারেক রহমান সাহেব গুলি করতে বলেছেন, ওইটা হুমকি। তো আপনাদের এই প্রতীকী অ্যাকশনে কিন্তু কয়েকটা লাশ পড়েছে, ওই লাশগুলা কিন্তু প্রতীক না।
মৃত্যুর কোনো প্রতীক হয় না। তো আপনাদের কাছে আহ্বান দুটা দলের কাছে, শেষ করতে দুটা হবে, দলের হ্যাঁ। কাছে, যে প্রতীকী হোক, অ্যাকচুয়াল হোক আর ভার্চুয়াল হোক, আপনারা অন্তত জনগণকে মুক্তি দেন। আপনাদের দুটা দলের যে সংঘর্ষ, দুটা আমার দলের মনে প্রতি যে হয়- আক্রোশ, সেখানে অন্তত জনগণ মুক্তি পাক, আমার মনে হয়- এরপরে তাদের অন্তত ভোটাধিকারটা আসুক। আর ধন্যবাদ। আমার মনে হয় এই আলোচনা আর টেনে নিয়ে যাওয়ার সুযোগ নেই। অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জনাব মুস্তাফা কামাল এবং জনাব মনিরুজ্জামান মনির, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।